আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নিউটেক এডুকেশন ফ্যামিলির এই অনন্য আয়োজনে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কে আমি তোমাদের ক্লাস নিব। সাথে আছি আমি মোহাম্মদ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রভাষক, নিউটেক এডুকেশন ফ্যামিলি। তো এই যে ভেক্টর, এই সম্পর্কে আমরা বেসিক্যালি ক্লাস 9-10 থেকে কিছুটা ধারণা অর্জন করেছিলাম। যে আমরা জানি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে মূলত পরিমাপ বলা হয়, আর আমরা যা কিছু পরিমাপ করি তাই মূলত রাশি। তো পৃথিবীতে আমরা এই যতগুলো ভৌত রাশি দেখি এগুলো মূলত দুই ভাগে বিভক্ত করা যায়, সেটি হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো আমরা জানি যে সকল রাশি পরিমাপ করতে গেলে মান এবং দিক উভয়ের দরকার হয় সেগুলো হলো ভেক্টর রাশি, আর যে সকল রাশি পরিমাপ করার জন্য মাত্র মানের প্রয়োজন হয় সেগুলো হলো স্কেলার রাশি, তাই না? তো এই যে ভেক্টর সম্পর্কে সর্বপ্রথম যে প্রাচীনকালে ধারণা এসেছিল সেটি মূলত আমাদের বিখ্যাত স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিক্স গ্রন্থ থেকে মূলত ভেক্টরের প্রথম ধারণা আসে। তার পাশাপাশি সম্প্রতি আমরা যে ইতিহাস পেয়েছি তাতে অ্যারিস্টটলের একটি বিখ্যাত গ্রন্থ যেটাকে বলা হয় মেকানিক্স অফ হেরন, এই শাস্ত্রে মোটামুটি ভেক্টর সম্পর্কে বিশদভাবে ধারণা দেওয়া হয়। তো আমরা আজকে ভেক্টর সম্পর্কে আলোচনা শুরু করি। তাহলে আমরা জানলাম যে এই যে ভেক্টর সম্পর্কে জানলাম, ভেক্টর বলতে বোঝায় যে সকল রাশি, আমি একটু লিখি, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে মূলত আমরা ভেক্টর বলি, আর এই ভেক্টরকে বাংলায় বলা হয় মূলত দিক রাশি। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি একটু বোল্ড করে বক্স করে দিচ্ছি। দেখো যে এখানে মূলত আমাদের দরকার হলো মান এবং দিক, অর্থাৎ এই যে মান যেটাকে মূলত বলা হয় ম্যাগনিটিউড, MAGNITUD, ম্যাগনিটিউড, এবং মূলত আরেকটি জিনিস দরকার হবে, সেইটা মূলত ডিরেকশন দরকার হবে। তাহলে আমরা যদি একটা রাশি প্রকাশ করতে যাই, তবে এই রাশিটি প্রকাশ করার জন্য যদি একই সাথে আমাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশনের প্রয়োজন হয় তবে সেইটাকে আমরা মূলত ভেক্টর রাশি বলতে পারি। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, তাহলে এখানে দেখো যে আমি প্রথমে যদি সরণকে বলি তাহলে আমরা বলতে পারি যে সরণ একটি ভেক্টর রাশি। তারপর আমরা যদি বলি যে বল, হ্যাঁ বল একটি ভেক্টর রাশি। যদি আমরা বলি যে ত্বরণ, তাহলে এই ত্বরণ বা অ্যাক্সেলারেশন এটাও মূলত একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশি এগুলো কিভাবে ফিল করতে পারি, যেমন আমি যদি এই জায়গাতে যদি দাঁড়িয়ে থাকি এবং কিছু সময় ব্যবধানের পর আমি যদি ঠিক এই জায়গায় এসে যদি পৌঁছিয়ে যাই, অর্থাৎ এই জায়গার নাম দিলাম এ এবং এই জায়গার নাম দিলাম হলো বি, তাহলে আমি যদি এ থেকে বিতে পৌঁছাই তাহলে আমার নির্দিষ্ট একটা সময় লাগবে, সেই সময়টা আমি চিন্তা করলাম টি। এখন এই যে এখান থেকে এই পর্যন্ত যে আমি পৌঁছিলাম, তার মানে আমি নির্দিষ্ট একটি দিকে পৌঁছিয়েছি, তাই না? তাই এই যে একটি নির্দিষ্ট দিক, অর্থাৎ আমি কোন দিকে গেলাম, এই কোন নির্দিষ্ট দিক একটি জিনিস দরকার হচ্ছে, আর একটি জিনিস দরকার হচ্ছে এ থেকে বি এর মধ্যবর্তী কতটুকু দূরত্ব বা ডিস্টেন্স রয়েছে। এই যে যখনই এই ডিস্টেন্স, যেটাকে মূলত আমরা ভ্যালু বা মান বলতেছি, এই মানটা আমাদের দরকার এবং এ থেকে বি কোন দিকে, এই দিকটি দরকার। তার মানে এই মান আর দিক দুইটি দরকার হচ্ছে, এইটা মূলত সরণ বোঝানো হয়, তাই সরণ একটি ভেক্টর রাশি। তারপর আমরা যদি বলি যে একটা বল প্রয়োগ করতেছি, তো সেক্ষেত্রে কি হয় যে আমরা এই যে মনে করো হোয়াইট বোর্ডে এরকম একটা ফোর্স আমরা প্রয়োগ করতেছি, সেক্ষেত্রে আমি একটি ফোর্স যখন প্রয়োগ করতেছি তখন আমি কত নিউটন ফোর্স প্রয়োগ করলাম, হতে পারে এটি 50 নিউটন, এটি 40 নিউটন। তাহলে এই যে এত 50 নিউটন বা 40 নিউটন এটা হলো একটা মান,
এবং আমি নির্দিষ্ট দিকে অর্থাৎ এই দিক বরাবর আমি এই ফোর্সটাকে প্রয়োগ করতেছি, তার মানে এটিও একটি ভেক্টর রাশি। আবার যদি বলি ত্বরণ, সেক্ষেত্রে আমরা ত্বরণের ইকুয়েশন থেকে আমরা জানি যে বেগকে মূলত সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাই, অর্থাৎ বেগের পরিবর্তনের হার ত্বরণ। তো সেক্ষেত্রেও মূলত সময় এই মানটা তো আমাদের থাকতেছে স্কেলার হিসেবে, কিন্তু এখানে যে বেগ তার মানে কি সময়ের সাথে তার অবস্থানে পরিবর্তন পাওয়া, মানে নির্দিষ্ট একটা দিকে অবশ্যই হবে, সুতরাং ত্বরণও একটি ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশি বোঝানোর জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ দুইটি টপিকস আসলো মান এবং দিক, এগুলো নিয়ে এবার আমরা একটু কথা বলি যে আসলে এই যে বুঝলাম যে ভেক্টর অর্থাৎ মান এবং দিক দুইটার প্রয়োজন হচ্ছে, তাহলে এই ভেক্টরটাকে আমরা মূলত কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টরকে মূলত আমরা 5 ভাগে প্রকাশ করতে পারি। তাহলে এই যে 5 ভাবে যে ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি, তাহলে এই 5টি কি কি? প্রথমত আমি যদি বলি যে এ থেকে বি পর্যন্ত পৌঁছাতে আমার যে ভেক্টরটি কাজ করতেছে, এটা যদি আমি বলি এটা একটা পি ভেক্টর, তার মানে এ থেকে বি পর্যন্ত মূলত আমার সরণ হইলে সেই সরণটাকে আমি পি দিয়ে প্রকাশ করলাম। আপাতত আমরা বোঝার সুবিধার্থে আমরা মূলত এস দিয়ে প্রকাশ করলাম যে এস হলো সরণ এবং সরণ একটি ভেক্টর রাশি, কারণ এখানে মান এবং দিক উভয়টিরই প্রয়োজন হচ্ছে। তাহলে এই যে সরণ, এইটা ভেক্টর, এই ভেক্টরটা বোঝানোর জন্য আমরা মূলত যে কাজটা করলাম সেটা হলো উপরে একটা অ্যারো চিহ্ন দিয়েছি বা তীর চিহ্ন দিয়েছি। তার মানে আমরা যদি সেই ভেক্টরটার উপরে তীর চিহ্ন দেই তাহলেও বোঝা যাবে যে এটা একটি ভেক্টর রাশি। আবার যদি আমরা এটার নিচে একটা তীর চিহ্ন দেই তাহলেও কিন্তু বোঝা যাবে এটা একটি ভেক্টর রাশি। তারপর মূলত আমরা যদি এটার উপরে এরকম একটা বার বা ড্যাশ চিহ্ন দিয়ে দেই তাহলেও মূলত এটা বোঝাবে একটা ভেক্টর রাশি। তারপর আমরা যদি এই এস যে ভেক্টর তার নিচে যদি এরকম একটা বার চিহ্ন বা ড্যাশ চিহ্ন দিয়ে দেই তাহলেও মূলত এইটা এস ভেক্টর বোঝাবে। এবং খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হলো 5 নম্বরে যদি আমরা এই এসটাকে একটু এরকম বোল্ড করে যদি প্রকাশ করি, বিশেষত বোল্ড করে প্রকাশ করা হয় ছাপা অক্ষরে, অর্থাৎ যখন বই বা বিভিন্ন পুস্তক যখন প্রিন্ট করা হয় তখন মূলত যদি এরকম বোল্ড থাকে তাহলে এর উপরে বা নিচে এরকম কোনো তীর চিহ্ন বা এরকম কোনো ড্যাশ চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। এরকম বোল্ড থাকলে আমরা ডেফিনেটলি বুঝতে পারি এটি একটি ভেক্টর রাশি। তো যাই হোক, ভেক্টরকে মূলত আমরা এই 5 ভাবে প্রকাশ করতে পারি। তো যাই হোক, এখন আমাদের যেটা জানতে হবে যে ভেক্টর কি এটা বুঝলাম, ভেক্টর কতভাবে প্রকাশ করা যায় এটা বুঝলাম, এবং ভেক্টরের যদি আমরা অনন্য বৈশিষ্ট্যর দিকে তাকাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভেক্টরের প্রথম বৈশিষ্ট্য হবে এর নির্দিষ্ট মান থাকবে, এবং মূলত দ্বিতীয় বৈশিষ্ট্য হবে এর নির্দিষ্ট একটা দিক থাকবে। তাছাড়াও ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মূলত বীজগণিতিক নিয়মে হয় না, এগুলো সবগুলোই মূলত হয়ে যায় জ্যামিতিক নিয়মে। এবং সর্বশেষে যেটি বলতে হয় যে ভেক্টরের যে আরও একটি অনন্য বৈশিষ্ট্য সেটি হলো যে ভেক্টরের গুণফল এদের মধ্যবর্তী যে কোণ রয়েছে এই কোণের উপর নির্ভর করে। বাই দ্য ওয়ে, এখন আমরা আরেকটি বিষয় একটু জেনে নেই যে এই যে ভেক্টরকে 5 ভাবে প্রকাশ করলাম, তো ভেক্টরকে মূলত আমরা যখন কোনো এইরকম লিখব তখন মূলত কিভাবে প্রকাশ করব। তো সেক্ষেত্রে আমি যেই বিন্দু থেকে ভেক্টর শুরু হইল সেই বিন্দুকে মূলত বলা হয় আদি বিন্দু বা ইনার্শিয়াল পয়েন্ট, এবং যেখানে গিয়ে ভেক্টরটি শেষ হয়েছে সেটাকে বলা হয় প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু বা ফাইনাল পয়েন্ট। তাহলে এই যে ভেক্টরের যে ডিরেকশন রয়েছে এই ডিরেকশনটাকে আমরা একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে আমি আরেকটু স্পষ্ট করে ছবিটা দাগাই। মনে করো যে এই যে একটা অ্যারো চিহ্ন দিলাম, তার মানে এইটা অবশ্যই একটা আদি বিন্দু, এটাকে আমরা বলতে পারি যে আদি বিন্দু, এবং এইটাকে আমরা বলতে পারি প্রান্ত বিন্দু। তার মানে ভেক্টরের বোঝানোর জন্য যে তীর চিহ্নটি রয়েছে এই তীর চিহ্নটি মূলত আমাদের শেষ বিন্দু হবে, এটাকে প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু বলা হয়। তবে এই আদি বিন্দুকে আরেকটি নাম দেওয়া যায়, সেটা হলো মূলত পাদবিন্দু আমরা বলতে পারি। এবং এগুলোকে যদি আমরা ইংলিশে একটু বলতে চাই তাহলে এটাকে বলা যায় ইনার্শিয়াল পয়েন্ট, ইনার্শিয়াল পয়েন্ট, এবং এই প্রান্তবিন্দুকে আমরা মূলত বলতে পারি যে ফাইনাল পয়েন্ট। তাহলে
এখন এই ভেক্টরটা ক্ষেত্রে আমি যদি এখানে এই বিন্দুটির নাম বললাম এ এবং এই বিন্দুটির নাম বললাম বি, তাহলে এই যে এ এবং বি এর ক্ষেত্রে এই পাশের যে বিন্দুটি রইল এ বিন্দু, এটা মূলত আমাদের ইনার্শিয়াল পয়েন্ট এবং বি বিন্দু যেটি হলো এটি মূলত আমাদের ফাইনাল পয়েন্ট। তাই আমরা ভেক্টরটাকে যদি চিন্তা করি তাহলে বলতে পারি যে এখানে এই বিন্দুটি মূলত আমাদের ইনার্শিয়াল পয়েন্ট এবং এইটা মূলত আমাদের ফাইনাল পয়েন্ট। তো প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রে মূলত দুইটা পয়েন্ট থাকে, একটা হলো ইনার্শিয়াল পয়েন্ট আর একটা হলো ফাইনাল পয়েন্ট। আমরা সম্পূর্ণ ক্লাসটি প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রে এই আই দিয়ে মূলত ইনার্শিয়াল পয়েন্ট বোঝাবো এবং এফ দিয়ে মূলত ফাইনাল পয়েন্ট বা প্রান্তবিন্দু বোঝাবো। তাহলে এবার দেখা যাক যে এই ভেক্টরের ক্ষেত্রে আমি এখন ব্যাখ্যা করি যে এইটা হলো আমাদের এ এবং এইটা হলো আমাদের বি বিন্দু। এই এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে রয়েছে সরণ, এটাকে আমি আপাতত এখন পি ভেক্টর রূপে কল্পনা করি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটাকে কিভাবে প্রকাশ করি, যে এ থেকে বি এর দিক, মানে ভেক্টরটা কাজ করতেছে এ থেকে বি এর দিক, এবং সেটাকে আমরা বলতে পারি যে পি ভেক্টর। আমরা ধরে নিলাম পি ভেক্টর, এখানে কিউ এস আর ইত্যাদি যে কোনো কিছুই ধরতে পারি। তাহলে এইটাকে যদি আমরা একটু জোর করে যদি বলতে চাই যে এ থেকে বি এর দিক ভেক্টরের ডিরেকশন রয়েছে, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে বি এ অর্থাৎ ডিরেকশনটা এইরকমটা, তাহলে আমাদের কি হবে, এটা মূলত আমাদের বিপরীত হয়ে যাবে। এটাকে মূলত বিপরীত ভেক্টর বলা হয়ে থাকে। তাহলে এই যে আমাদের এ থেকে বি এর দিকে ডিরেকশন ছিল, কিন্তু আমরা সেটা জোর করে বলছি বি থেকে এ এর দিক, অর্থাৎ ভেক্টরটি তখন কি হয়ে গেছে, বিপরীত ভেক্টর হয়ে গেছে, তাই না? তাহলে এভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তবে ভেক্টরের এই যে প্রকাশ করলাম কিভাবে, ভেক্টরকে কিভাবে উপস্থাপন করা হয়, এই বিষয়গুলো বোঝার পরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু জানা উচিত। সে বিষয়গুলো হলো যে ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। তোমরা বিভিন্ন রাইটারের যে বইগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই সংজ্ঞাগুলো দেখে সেগুলো সম্পর্কে একটু ধারণা অর্জন করবে। তবে প্রথমে আমি একটি সংজ্ঞা সম্পর্কে তোমাদের একটু দেখাই, যেই সংজ্ঞাটি দেখার পরে আমাদের ভেক্টরটাকে ফিল করতে আর একটু বেশি ইজি হয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথমেই যে সংজ্ঞাটি দেখব সেটি হলো আয়ত একক ভেক্টর, যেটি সম্পর্কে দেখলে আমাদের মূলত ভেক্টর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আসবে অবশ্যই। সেটি হলো যে আয়ত একক ভেক্টর কাকে বলে। আমরা প্রথমে সংজ্ঞাটি জেনে নেই যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ এক্স ওয়াই জেড বরাবর যে তিনটি একক ভেক্টর রয়েছে আই জে কে, তাদেরকে মূলত আয়ত একক ভেক্টর বলে। এখন বলবো যে স্যার কিছু তো বুঝলাম না, তাই না? তাহলে এখন একটু চিত্রের দিকে দেখো, যে আমি এখানে একটি রেফারেন্স ফ্রেম দাগাচ্ছি। এখন এই রেফারেন্স ফ্রেম যেটাকে মূলত বলা হয়, মনে আছে তোমাদের? কমেন্ট করে জানাও তো দেখি। তাহলে এই যে রেফারেন্স ফ্রেম আমি বলে দিলাম, এটাকে মূলত প্রসঙ্গ কাঠামো বলা হয়ে থাকে, তাই না? তো এই প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে এইটা মূলত আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, এবং এইটি হলো আমাদের জেড অ্যাক্সিস বা জেড অক্ষ। এই যে তিনটি যে ধনাত্মক অক্ষ, এই তিনটি ধনাত্মক অক্ষ এক্স ওয়াই জেড বরাবর তিনটি একক ভেক্টর আমরা কল্পনা করতে পারি। এই যে একক ভেক্টর আসলো, তার মানে এটুক সম্পর্কে আবার একটু পরেই বলতেছি। একক ভেক্টর একটা হলো আই, আরেকটা হলো ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করে সেটা হলো মূলত জে, এবং জেড অক্ষ বরাবর যেটা কাজ করে একক ভেক্টর সেটা হলো মূলত কে। এই যে উপরে যেগুলো দিয়েছি এগুলো মূলত এগুলোকে বলা হয় ক্যাপ বা টুপি, অর্থাৎ এটাকে বলতে পারি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে এই যে তিনটি ত্রিমাত্রিক অর্থাৎ 3 ডাইমেনশনাল বা 3D যেটাকে বলা হয়, এই ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ এক্স ওয়াই জেড বরাবর যে তিনটি একক ভেক্টর আই জে কে কল্পনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলা হয়। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছ। তাহলে এখন এই রেফারেন্স ফ্রেমকে সামনে নিয়ে আমরা একটু ভেক্টরকে অ্যানালাইসিস করি প্রথমে, যে এখানে মূলত আমি যদি বলি যে এই পুরো ভেক্টরকে আমরা একটা প্রথম ভেক্টর ধরলাম এ ভেক্টর, তাহলে এই ভেক্টরের প্রকাশটা মূলত কি আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, সেটা হলো যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে।
এইটা মূলত এ ভেক্টরের একটা প্রকাশ। অর্থাৎ আমরা যেহেতু জানি যে ভেক্টর বলতে বোঝায় এর মূলত মান থাকবে এবং দিক থাকবে, তাহলে এখানে মূলত আমাদের মান কোনগুলো এবং দিক কোনগুলো সেগুলো আমরা একটু বেছে নেই। এখানে মূলত আমরা যে এ এক্স দেখতেছি, তারপরে এখানে এ ওয়াই দেখতেছি এবং এখানে যে এ জেড দেখতেছি, এইগুলোকে মূলত আমাদের বলা হচ্ছে এগুলো হলো মান। এবং এই যে এখানে মূলত যে আই দেখা যাচ্ছে, তারপরে জে দেখা যাচ্ছে এবং কে দেখা যাচ্ছে, এই তিনটা জিনিস হলো আমাদের মূলত দিক। অর্থাৎ এই যে প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের ক্ষেত্রে মূলত আমরা এখানে দেখতেছি মান এবং দেখতেছি দিক। অর্থাৎ মান এবং দিক উভয়ই রয়েছে, যার জন্য এটাকে মূলত ভেক্টর বলা হয়ে থাকে। তাহলে এই যে এখানে আই বলতে আমাদের এখন আর বুঝতে অসুবিধা হবে না। আই ক্যাপ বলতে মূলত এক্স অক্ষ বরাবর একটি দিক এবং একটি মান। এটা মূলত ওয়াই অক্ষ বরাবর এই এ ভেক্টরের একটি মান এবং এটা ওয়াই অক্ষ বরাবর সেই এ ভেক্টরের একটি ডিরেকশন, এবং এটি মূলত জেড অক্ষ বরাবর সেই এ ভেক্টরের মান এবং জেড অক্ষ বরাবর এটা মূলত সেই জেড অক্ষ বরাবর এ ভেক্টরটা দিক মানে বোঝাচ্ছে। তো যাই হোক, এইটি যদি আমাদের একটা ভেক্টরের আদর্শ বা স্ট্যান্ডার্ড প্রকাশ হয়ে থাকে, তাহলে আমরা একটা উদাহরণ এমনি থেকে নিতে পারি। যদি আমাদের বি ভেক্টর হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বি ভেক্টরকে প্রকাশ করার স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে বলতে পারি যে বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে। এইটা মূলত আমাদের বি ভেক্টরের প্রকাশ। তো সিমিলারলি আমরা যদি এখন চিন্তা করি যে আমরা এবার সেখানে একটু ম্যাগনিটিউডগুলোকে একটু ব্যাখ্যা করি বা সেগুলো দিয়ে উদাহরণ দেই। আমি মনে করি যে এ ভেক্টর ইকুয়াল 2i প্লাস 3j প্লাস 4k। তাহলে মূলত এটা একটা এ ভেক্টর, যে ক্ষেত্রে এই যে এখানে যে 2 রয়েছে এটা মূলত সেই কোন অক্ষ বরাবর মান, এক্স অক্ষ বরাবর। এখানে যে 3 রয়েছে এটা মূলত ওয়াই অক্ষ বরাবর মান, এবং এখানে যে 4 রয়েছে এটা মূলত জেড অক্ষ বরাবর মান। অর্থাৎ এখানে মান রয়েছে এবং আই জে কে দিয়ে মূলত এই ডিরেকশন বা দিক বোঝানো হচ্ছে, তাই এ একটি ভেক্টর। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি যে এরকমটা হতে পারে যে সে এখানে বি ভেক্টর ইকুয়াল মনে করো লেখা আছে যে 3i প্লাস 4k। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো আই এবং কে অক্ষ বরাবর কাজ করতেছে, তার মানে এইটা তো এখানে জে নাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ, এখানে জে নাই, তারপরে এটা ভেক্টর, কারণ এখানে জে নাই বলতে এর সাথে মূলত যে জিনিসটা কাজ করতেছে সেটা হলো 0j। হতে পারে না, কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি সেটা জিরোই হয়ে যায়। অর্থাৎ এখানে মূলত এই জে বলতে বোঝায় হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর সেটার মান মূলত 0। এই জন্য মূলত এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো দেখলাম যাতে আমাদের এই ভেক্টরকে ফিল করতে একটু সহজ হলো, যাতে আমরা স্পষ্ট বলতে পারি যে মান এবং দিক উভয়ই থাকলে সেগুলোকে মূলত আমরা বলতে পারি ভেক্টর। তো ভেক্টর সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো সম্পর্কে একটু বলি। যদি বলি একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এই যে ভেক্টরের মান 1 একক, অর্থাৎ এই যে এখানে যে i2p বললাম বা i ক্যাপ বললাম, তার মানে এর সামনে নাই মানে কি একটা 1 আছে, তার মানে 1i, অর্থাৎ এটা একটি একক ভেক্টর। তারপরে আমরা যদি বলি এখানে মূলত যে রয়েছে এই জে ক্যাপ, এটা মূলত একটা একক ভেক্টর। তারপরে আমরা যদি বলি এখানে কে ক্যাপ, তার মানে এটাও একটা কি একক ভেক্টর। অর্থাৎ এই ভেক্টরগুলোর যদি মান 1 একক হয় তাহলে এগুলোকে বলতে পারি আমরা একক ভেক্টর। তবে একক ভেক্টরের ক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদের একটু প্রথমেই শিখিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো যে ভেক্টরের এই মানটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো যেমন এখানে মূলত বি ভেক্টর দেওয়া আছে, যদি আমরা বি ভেক্টরের মানকে বোঝাতে চাই বা ম্যাগনিটিউডটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? বের করার ওয়ে হলো যে আমরা যদি এই বি ভেক্টরের দুই পাশে যদি আমরা এরকম অ্যাবসলিউট ভ্যালু বা পরম মানের চিহ্ন দিয়ে দেই তাহলে মূলত এটি বোঝাবে সেই বি ভেক্টরের মান বোঝানো হচ্ছে। আবার এরকম না দিয়ে আমরা যদি ডিরেক্টলি শুধু এরকম বি লিখি, উপরে বা নিচে কোনো ভেক্টর চিহ্ন যদি প্রকাশ না করি, তাহলে মূলত এটি বি ভেক্টরের মান বোঝাবে। অর্থাৎ আমরা এই ভেক্টরের মান বোঝাবার জন্য এরকম সিম্বল ইউজ করতে পারি, আবার এরকম সিম্বল
বা প্রতীক আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই মানটা বোঝানোর জন্য আমাদের মূলত ফর্মুলাটা কি আমরা সবাই জানি। এই ফর্মুলাটা মূলত √bx² প্লাস by² প্লাস bz²। এই ফর্মুলা মেনটেন করলে আমাদের মূলত সেই ভেক্টরটির মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা এবার চলে আসি যে এখানে যে এ ভেক্টর ধরছিলাম সেম ফর্মুলায় আমাদের এই এ ভেক্টরের মানটা কত হবে। তো আমরা দেখে নেই এ ভেক্টরের মানটা কত হয়। তাহলে এখানে দেখো যে এ ভেক্টর এটা ছিল, আমরা চাচ্ছি যে সেই এ ভেক্টরের ভ্যালুটা আমরা বের করতে চাই। তার মানে এটা কিভাবে করতে পারি, এর দুই পাশে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুর চিহ্ন দিতে পারি। দেওয়ার পর এরকমটা হইলে কি হবে যে এখানে মূলত আমাদের এইখানে বি ভেক্টর, যার জন্য এখানে ছিল bx, তাহলে এ ভেক্টর হলে সেখানে ডেফিনেটলি কি হবে, ax হবে। তাহলে এখানে ax বলতে সেই ভ্যালুটা মূলত বোঝাচ্ছে হলো 2 আছে। তাহলে সেই 2 এর উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে সেই 2 এর উপরে আমরা কি করলাম, স্কোয়ার করলাম, প্লাস তারপরে এখানে by, তার মানে আমাদের এখানে কি ছিল ay, যেহেতু এ ভেক্টর চিন্তা করতেছি তাহলে ay, সেখানে মানটা আমাদের আছে কত 3, তাহলে 3 এর উপর স্কোয়ার করলাম, প্লাস এখানে 4, তার উপর স্কোয়ার করে দিলাম। তাহলে এইটা করলে আমাদের ভ্যালুটা কত আসতেছে, 2 দুগুণে কত 4, আর 3 তিরিকে 9 এবং 4 চারে 16। টোটালি এইটার ভ্যালুটা আমাদের মূলত আসতেছে 16 আর 4 20 আর 9 29, অর্থাৎ √29। তাহলে আমরা বলতে পারি যে এইটি মূলত ছিল আমাদের ভেক্টর এবং এইটি ছিল মূলত আমাদের সেই ভেক্টরের ভ্যালু বা মান। তাহলে এখান থেকে আমরা একক ভেক্টরের আরেকটা ডেফিনিশন দিতে পারি যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে সেই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ এই যে এ ভেক্টর ছিল, তার মান দিয়ে যদি আমরা সেই ভেক্টরকে ভাগ করে দেই তাহলে মূলত আমরা সেই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাবো। এটাকে মূলত n ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। মূলত একক ভেক্টর বলতে বুঝি আমরা উপরে একটা ক্যাপ থাকলে সেইটা মূলত আমাদের একক ভেক্টর হয়। তাহলে এখানে n একটি সংখ্যা বা একটি একক হিসেবে আমরা চিন্তা করছি প্রতীক। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে একক ভেক্টরের ক্ষেত্রে এতক্ষণ ক্লাসের সামারাইজ হলো যে একক ভেক্টর হলো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমরা সেই ফর্মুলাগুলো থেকে দেখতে পারি যে এখানে মূলত আমাদের এ ভেক্টর বলতে আমাদের ছিল হলো 2i প্লাস 3j প্লাস 4k, এবং সেই ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করি অর্থাৎ সেই ভেক্টরের ভ্যালু বা মানটা আমরা পেয়েছি √29। তাহলে এইটুকু যদি লিখি তাহলে বুঝতে হবে এইটি মূলত এ ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা। এরকম এমসিকিউ কোশ্চেনে কিন্তু বেশিবার এসে থাকে যে এ ভেক্টর সমান সমান এত হইলে সেই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নিচের কোনটি হবে। তখন 4টি অপশন থাকে, এরকম অপশনগুলো থেকে তোমাকে অপশনটা চুজ করতে হবে। পাশাপাশি এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বড় বড় এই অধ্যায়ের অঙ্কগুলোর একটা লেজ বা ছোট ছোট একটা করে অংশ, যে অংশগুলো তোমাকে বড় বড় অঙ্কগুলো হেল্প করতে অনেক সাহায্য করবে। তাহলে এই যে আমরা এই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর বের করলাম, কিন্তু এমসিকিউ এর সময় অনেক সময় যেটা করা হয় সেটা হলো অপশনটা এইরকম করে না দিয়ে অপশনটাকে আরেকটু চেঞ্জ করে দেওয়া হয়। সেই চেঞ্জটা করলে মূলত এটা কেমন দেখায় সেটি মূলত এরকমটা হতে পারে। দেখো যে √29 এটা সবার নিচে রয়েছে, তাই আমরা যদি এটাকে এরকম করে লিখি যে 1/√29 একবারে সামনে নিয়ে নিলাম, তারপরে এখানে মূলত আমি লিখে দিলাম 2i প্লাস 3j প্লাস 4k। এইটাও মূলত একটা অপশন, এইটার এইটা মূলত একই। আমরা যদি আবার চিন্তা করি যে এরকম না হয়ে এইটা যদি এরকমটা অন্য রকম হয়, তো অন্য রকমটা কি হবে, অন্য রকমটা মূলত এই যে 2 এর নিচে কি আছে √29, তাহলে আমরা লিখতে পারি 2/√29, এর সাথে মূলত আছে হলো এসে i, তারপরে প্লাস, তারপরে কি রয়েছে 3/√29, এর সাথে আছে হলো মূলত আমাদের j প্লাস 4/√29, এর সাথে রয়েছে মূলত আমাদের k। এই যে আমরা যে এখানে একটি অপশন দেখলাম এটাও ঠিক, এখানে যেটি দেখলাম এটাও ঠিক, এখানে যেটি দেখলাম এটাও ঠিক। অর্থাৎ
এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে গেলে আমরা যেটি অপশন দেখব সেই অপশনই মূলত আমাদের ঠিক। তাহলে এটা গেল মূলত একক ভেক্টরের সংজ্ঞা। এরকমভাবে আমরা যদি আরও বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলোর দিকে তাকাই, যেমন সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় সেই ভেক্টরকে মূলত সঠিক ভেক্টর বলা হয়ে থাকে। তারপরে আমরা যদি বলি যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে, তাহলে বলতে পারি যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরের মানকে শূন্য ভেক্টর বলা হয়, যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হয়। এরপরে যদি আমরা স্বাধীন ভেক্টরের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, অর্থাৎ এই পাদবিন্দুকে ইচ্ছে মতন পরিবর্তন করা যায়, সেই ভেক্টরকে মূলত আমরা বলতে পারি স্বাধীন ভেক্টর। আর যদি পরিবর্তন করা না যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে সীমাবদ্ধ ভেক্টর, তাই না? স্বাধীন ভেক্টর আর যদি পরিবর্তন করা না যায় তাহলে সেটাকে বলতে পারি আমরা সীমাবদ্ধ ভেক্টর। তো এরপরে যদি আমরা বলি যে সমতলীয় ভেক্টর, তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক বা একাধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে সেটাকে আমরা মূলত সমতলীয় ভেক্টর বলতে পারি। তারপরে আমরা যদি বলি যে বিপরীত ভেক্টর বলতে আমরা আসলে কি বুঝি, তাহলে বিপরীত ভেক্টর বলতে পারি যে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি বিপরীত হয়, অর্থাৎ একটি আরেকটির যদি বিপরীত হয়, তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা মূলত বিপরীত ভেক্টর বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই সংজ্ঞাগুলো বই থেকে একটু ক্লিয়ার হয়ে নিও। আমরা আগামী পর্বে আমি অবশ্যই তোমাদের ব্যাখ্যা করব যে ভেক্টর যোগের ক্ষেত্রে যে সাধারণ সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র রয়েছে, সামান্তরিকের সূত্র রয়েছে, নদী নৌকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলো সম্পর্কে তোমাদের বিশদভাবে আলোচনা করব। যদিও আজকের ক্লাসটি আমার বেশি দীর্ঘায়িত করার ইচ্ছে ছিল না, কিন্তু টপিকসগুলো চলে এসেছে, তার জন্য একটু আলোচনা করতেই হলো। তবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমি জানি না, তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আরেকটি বিষয় হলো যে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।